আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় আনসার ভিডিপির যথেষ্ট ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরও দক্ষ ও গতিশীল করে তুলবে। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আনসার বাহিনীর কাঠামোগত উন্নয়নে ব্যাটালিয়ন বিধিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিবি একাডেমিতে বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে শুরু হয় বাহিনীটির ৪৬তম জাতীয় সমাবেশ। এ সময় তাদের দক্ষতার প্রদর্শন করে বাহিনীটির কর্মীরা। সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই স্বাধীনতা যুদ্ধে শহীদ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্মৃতির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ, মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। গ্রহণ করেন অভিবাদন, কুশল বিনিময় করেন বিভিন্ন দলের প্যারেড কমান্ডারদের সঙ্গে। বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধ সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন আনসার বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথাও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে গঠিত গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি এবং আনসার বাহিনী একত্রীভূত হয় এবং এই বাহিনীর কাঠামো আরও শক্তিশালী, দক্ষ এবং কার্যকর করে তোলা হয়েছে। স্বাধীনতার ঘোষকের এই দূরদর্শী পদক্ষেপই আনসার ও ভিডিপিকে আজকের বহুমাত্রিক, জনসম্পৃক্ত এবং গণপ্রতিরক্ষায় সক্ষম বাহিনীতে পরিণত করার ভিত্তি স্থাপন করেছিল। এরপর খালেদা জিয়া সরকারের সময় আনসার ভিডিপি আইন প্রণয়নের মাধ্যমে এই বাহিনী স্বেচ্ছাসেবী কাঠামো থেকে একটি স্বতন্ত্র শৃঙ্খলা বাহিনীর মর্যাদা পেয়েছে, যা এই বাহিনীর প্রাতিষ্ঠানিক বিকাশে মাইলফলক হিসেবে বিবেচিত। প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরো দক্ষ, গতিশীল করে তুলবে। বাহিনীটির কাঠামোগত উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যগণ সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ভিডিপির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আপনাদের ভিশন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আমি মনে করি এই বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জননিরাপত্তা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদানকে স্বীকৃতি দিতে ১৯৭৮ সাল থেকে অনুষ্ঠিত হয় জাতীয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা সমাবেশ। শামীম চৌধুরী, আরটিভি, গাজীপুর। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ পর সুধীর সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। দর্শক, গাজীপুরের টঙ্গীর ২৭-এ প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, সুধীর সমাবেশে প্রধানমন্ত্রী গাজীপুরবাসীদের জন্য কি বার্তা দিতে পারেন সে বিষয়ে জানাবেন। ফারিয়া, আপনার গ্রাতার্থে জানাতে চাই, গাজীপুর থেকে, গাজীপুরের আনসার ভিডিপি একাডেমি থেকে এই টঙ্গীর ২৭-এর পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন পর্যন্ত তিনি দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তিপ্রস্তর স্থাপন করেননি, উদ্বোধন করেননি, করবেন কিছুক্ষণের মধ্যে। তিনি পথে রয়েছেন, কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসবেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এখানে যারা উপস্থিত হওয়ার কথা তারা ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে। আমরা দেখছি যে নেতাকর্মী যারা আছে এখানে, গাজীপুরের বিএনপি নেতাকর্মী যারা আছে তারা এখানে উপস্থিত রয়েছে। ফারিয়া, একটা বিষয় আপনি এবং দর্শকের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখতে চাই, এই যে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের
ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের দুর্যোগের উপর গবেষণা করা। এই প্রশিক্ষণ ইনস্টিটিউটটি তৈরি করতে মোট ব্যয় ধরা হয়েছে 53,61,00,000 টাকা এবং এর প্রস্তাবিত সময় হচ্ছে 5 বছর, অর্থাৎ এটি শুরু হয়েছে 2023 সালের 1 ফেব্রুয়ারি থেকে এবং শেষ করার কথা রয়েছে 2028 সালের 30 জুন। প্রকল্পের লক্ষ্যমাত্রার প্রশাসনিক কাম একাডেমিক ভবন 10 তলা করার কথা রয়েছে, যেটি প্রথম পর্যায়ে 3য় তলা তৈরি করা হবে এবং হোস্টেল ভবন 6 তলা করার কথা রয়েছে, কিন্তু প্রথম পর্যায়ে 3 তলা এটি করা হবে। এই যে প্রশিক্ষণ ইনস্টিটিউট, এখানে প্রতিদিন অংশগ্রহণ করতে পারবেন 350 জন প্রশিক্ষণার্থী এবং এখানে যে মাল্টিপারপাস হল রয়েছে তৈরি করা হবে, সেখানে সভা ও সেমিনারে অংশ নিতে পারবেন প্রায় 300 জন এবং 2টি হলরুমে সেমিনারে অংশ নিতে পারবেন প্রায় 200 জন এবং কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ নিতে পারবেন প্রায় 120 জন প্রশিক্ষণার্থী। ইনস্টিটিউটের প্রস্তাবিত মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য অতিরিক্ত প্রয়োজনীয় তহবিল ধরা হয়েছে 150 কোটি টাকা। স্থানীয়রা সহ সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি একটি যুগোপযোগী উদ্যোগ, কারণ আপনারা সবাই জানেন জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন দেশে যে দুর্যোগের দেখা যায়, সে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলার জন্য ইতিমধ্যে এখন পর্যন্ত ওই রকম কার্যকারী কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করা হয়নি। সে কারণেই এই প্রশিক্ষণ ইনস্টিটিউটকে ধরা হচ্ছে এই সরকারের অন্যতম একটা উদ্যোগ। এবং ফারিয়া, নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর, কিন্তু পর্যায়ক্রমে তিনি তা বাস্তবায়ন শুরু করেছেন। গাজীপুরে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, গাজীপুরের আইন শৃঙ্খলা রক্ষা, পয় নিষ্কাশন ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা, পাশাপাশি এখানকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন তিনি, সেটির ধারাবাহিকতায় কিন্তু এই দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করছেন। এবং এখান থেকে আপনি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী কী বার্তা দিতে পারেন, এই গাজীপুরের মানুষের উন্নয়নে কি পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছে এবং পরবর্তীতে কি পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। সম্ভবত সেই পরিকল্পনার কথা তিনি গাজীপুরবাসীর কাছে তুলে ধরতে পারেন। আমরা ইতিমধ্যে দেখেছি এখানে স্থানীয় নেতৃবৃন্দ সহ অনেক মানুষজন এসে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী আসবেন এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরবর্তীতে তিনি সুধী সমাবেশে যে বক্তব্য দেবেন, সেই বক্তব্যতে তিনি কি বার্তা দেন, সেই বার্তা শোনার জন্য এখানে অনেকে অপেক্ষা করে আছেন। শামীম, আপনাকে ধন্যবাদ। অতীতে অনেক অডিট ফার্মের ভুল রিপোর্টের কারণে ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান সহ পুরো অর্থনীতি চরম অর্থ সংকটে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের উপরে দেশের বিনিয়োগ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলন, যেখানে প্রথম সেশনে ব্যবসায়ী প্রতিনিধিরা এনবিআর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ তোলেন। 7,200টি ইন্ডাস্ট্রি চালু হয়েছিল, এই মুহূর্তে চলছে 2,500 থেকে 2,550টি। বাকিরা নেই। বাকিরা যে হারিয়ে গেছে, এর মধ্যে অনেকগুলা কারণ আছে। তার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রপার অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ওই কোম্পানিগুলোর ছিল না। আস্থা বাড়াতে বর্তমান সরকার প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় জানিয়ে অর্থমন্ত্রী দেশে এখন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান। অনেক সাকসেসফুল কোম্পানি ইজ গোয়িং থ্রু সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিট। ব্যাংকগুলো সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিটে ভুগতেছে। উই আর গোয়িং টু have very serious deregulation in the capital market, in the financial market, in the NBR. যত জায়গায় আছে আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি। There is a huge investment opportunity এবং ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট ইন বাংলাদেশ রাইট নাও। অতীতে অডিট ফার্ম সহ আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িতদের অনিয়মের বিরুদ্ধে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। আমাদের ভিতকে শক্ত করতে হবে। ভিত তখনই শক্ত হবে যদি স্বচ্ছ আর্থিক তথ্য, নির্ভরযোগ্য অডিট এবং মূল্যায়ন এবং শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থা থাকে।
আর্থিক খাতের সবাইকে নিয়ে দেশের অগ্রগতি সম্ভব হবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। টার্বুলেন্ট টাইম আমরা পাস করে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। মব কালচার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ অপরাধী যে দল বা মতেরই হোক আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। চাঁদাবাজ ছিনতাইকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানালেন তিনি। কমিশনার জানান, ঈদ ঘিরে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সাদিয়া কানিজের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংস্থাটির নবনিযুক্ত কমিশনার মোসলেমউদ্দিন আহমদ। এ সময় নিরাপদ নগরী গড়ে তুলতে চ্যালেঞ্জের কথা জানালেন তিনি। তবে দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ ডিএমপি। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মব সন্ত্রাসের সঙ্গে যেই হোক বা চাঁদাবাজি ছিনতাই, অপরাধীদের ছাড় দেবে না পুলিশ। দৃঢ় চিত্তে বলতে চাই যে মব কালচার হবে না ঢাকা শহরে, এবং যদি কেউ মব কালচার করার চেষ্টা করে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। কিশোর গ্যাং, মাদক, সংঘবদ্ধ অপরাধ এবং অপরাধীদের নেটওয়ার্কের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। সেই সঙ্গে 5 আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে সম্পৃক্ত হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন নতুন কমিশনার। অনেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন এবং আবার অনেকে অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তো যারা অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তাদেরকে আমরা অবশ্যই গ্রেফতার করব এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। এদিকে কোরবানির পশুর হাট, ঈদ জামাত নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল এবং আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, জাল নোট প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সক্রিয় করা হয়েছে। উগ্রবাদের কোনো তৎপরতা নেই জানিয়ে নতুন কমিশনার বলেন, কোথাও উগ্রবাদের তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। সবাই মিলে সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে ব্যাটারি চালিত রিকশাকে বন্ধ করতে হবে। আমরা ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও সচল করতে নিত্য নতুন কর্মপরিকল্পনা হাতে নিচ্ছি। এ পর্যন্ত বিশেষ অভিযানে সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ সহ 2024 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 2024 জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি গত 1 তারিখ থেকে আজকে 19 তারিখ পর্যন্ত। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। হাম উপসর্গ নিয়ে বরিশাল ও সিলেটে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে 24 ঘন্টা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনির জানান, হাম থেকে মারাত্মক নিউমোনিয়ায় 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। ময়মনসিংহে হাম ও উপসর্গে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে নতুন নতুন শিশু। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও 21 শিশু ভর্তি হয়েছে। সংক্রমণ ব্যাধি হামের আরও খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোহেবুর রহমান। শোহেবুর, হামে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। ফারিয়া, ধন্যবাদ। আপনি জানেন যে সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জ হামের রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আর ডাক্তারদের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম, তারা যেমনটা জানিয়েছিলেন যে হবিগঞ্জে হামের রোগী বাড়ার কারণ হচ্ছে যে বর্তমান যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়ার কারণে শিশুদের জ্বর এবং ঠান্ডা লেগেছে, যার ফলে হাম একটু বৃদ্ধি পেয়েছে। আমাদের হবিগঞ্জে যে সিভিল সার্জন রয়েছেন উনি যেমনটা জানিয়েছিলেন যে গত 20 তারিখ থেকে হবিগঞ্জে যে হামের টিকাদান কর্মসূচি রয়েছিল, হবিগঞ্জে হামের টিকার লক্ষ্যমাত্রা ছিল প্রায় 3,26,000। ইতিমধ্যে তারা 3,22,000-এর অধিক টিকা দিতে সক্ষম হয়েছেন এবং উনি যেমনটা জানিয়েছিলেন টিকা দেওয়ার 4 সপ্তাহ পর পর্যন্ত 4 সপ্তাহ পর থেকে কিন্তু আসলে এটার কার্যকারিতা শুরু হয়। আশা করছেন যে হবিগঞ্জের যেহেতু লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে, হবিগঞ্জের হামের যে বেড়ে চলার যে বিষয়টি সেটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে। ফারিয়া, এই ছিল হবিগঞ্জ থেকে হাম নিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউ থেকে রোগী সরানোর সময় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় 2 নার্স সহ 5 জন আহত হয়েছে। ভোরে হাসপাতালের পুরনো আইসিইউ ইউনিট সংলগ্ন একটি স্টোর রুমে আগুন লাগার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত রোগীর নাম নাসরিন নাহার। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভোর 5:30টার দিকে হাসপাতালের 4তলা ভবনের 3য় তলায় পুরনো আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দর্শক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আগুনের আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনিরুজ্জামান, আগুন নিয়ন্ত্রণে আসার পর রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে কিনা জানাবেন। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি, হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন পরিদর্শনে যাচ্ছেন, তিনি পৌঁছেছেন কিনা? হ্যাঁ ফারিয়া, যেমনটা বলছিলেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন কিন্তু এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। আমি কিন্তু তার সঙ্গে কথা বলেই তিনি এই মুহূর্তে পরিচালকের রুমে অবস্থান করছেন, আর আমি এসেছি যে কক্ষে আগুন লেগেছে সেই কক্ষে। আপনি দেখতে পাচ্ছেন যে আইসিইউর ঠিক পাশের এই রুমটাতেই কিন্তু এটি একটি স্টোর রুম। এখানে কিন্তু এই এসির বিভিন্ন সরঞ্জামাদি সহ বিভিন্ন প্রকারের সরঞ্জামাদি এই স্টোর রুমে ছিল, এবং এই রুমে থেকেই কিন্তু প্রথম আগুনের সূত্রপাত হয়েছিল। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বেড সহ বিভিন্ন সরঞ্জামাদি এই স্টোর রুমে রয়েছে। এখানেই কিন্তু আগুনের সূত্রপাত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হলেও পাশে কিন্তু রয়েছে অপারেশন থিয়েটার, এই সামনে রয়েছে অপারেশন, রোগীদেরকে অপারেশনে পরে আনে রাখার যে রুম, সেই রুমটি, সব মিলে কিন্তু আগুন লাগার পরে রোগীদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীরা কিন্তু এদিক ওদিক ছুটাছুটি করতে থাকেন, যার ফলে কিন্তু অনেক রোগী পড়ে গেছেন বা আহত হয়েছেন বলেও অনেকে জানিয়েছেন। সব মিলিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই মুহূর্তে কিন্তু এক প্রকার আতঙ্ক বিরাজ করছিল। সব মিলে সকালবেলা ঘুম থেকে উঠেই রোগীদের মাঝে আতঙ্ক। সেই ছিলেন, তিনি একজন রোগী মারা গিয়ে তিনি আইসিইউতে যে তিনি অসুস্থ ছিলেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে মনিরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দুপুরের সংবাদ এই পর্যন্ত। এই জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।